ইচ্ছে তাই করতেছে, কেন করতেছে? উপদেষ্টারা করতেছে, উপদেষ্টারা করতেছে না, এই ধরনের কাজ করতেছে। বাংলাদেশের রাজনীতিতে আবার আওয়ামী লীগ আসবে। আওয়ামী লীগ একটা বড় দল, কিন্তু সেই আওয়ামী লীগে শেখ পরিবারের কেউ থাকবে না। যদি শেখ পরিবার লোকজন থাকার চেষ্টা করে, তাহলে আওয়ামী লীগের উঠতে যতদিন থাকবে তত দেরি হবে। হ্যাঁ, আপনি এটা কী বলবেন? ওনারা আসলে কেন যেন মানতে পারছেন না যে আসলে চুকে গেছে, চুকে গেছে। এটা রিয়েলিটি। আমি নিজেও মনে করি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ আছে, কিন্তু শেখ হাসিনা অথবা শেখ পরিবারের এই দেশের রাজনীতির আর কোনো ভবিষ্যৎ নাই। এটা আমি পার্সোনালি মনে করি। আমার মনে করে ভুল হতে পারে, আমার মনে করার মধ্যে হয়তো ইমোশন থাকতে পারে, কিন্তু আমি এভাবে ফিল করি। বাংলাদেশের রাজনীতিতে আবার আওয়ামী লীগ আসবে। আওয়ামী লীগ একটা বড় দল, কিন্তু সেই আওয়ামী লীগে শেখ পরিবারের কেউ থাকবে না। যদি শেখ পরিবার লোকজন থাকার চেষ্টা করে, তাহলে আওয়ামী লীগের উঠতে যতদিন থাকবে তত দেরি হবে। এটা বুঝতে হবে, এটা ভারতকেও বুঝতে হবে। এই শেখ হাসিনার পার্ট চুকে গেছে। এই অনুষ্ঠানের উপস্থাপক যত সহজে বলতেছে, অতটা সহজে তাদেরকে বুঝতে হবে। না বুঝলে তারা বাস্তবতা বুঝতে পারবে না। এটাই রিয়েলিটি। কারণ একটা জিনিস মাথায় রাখেন, এই দেশের ইতিহাসে অনেক মন্দ শাসক ছিল, অনেক ছিল। আমি এর নাম ধরে ধরে বললাম না, অনেকেই ছিল, কিন্তু কেউ কিন্তু দেশ ছেড়ে পালায় নাই। উনি দেশ ছেড়ে পালাইছেন কেন? উনি এটা বুঝেছেন যে এই দেশে ওনাকে আড়ালে রাখার, ওনাকে একটু সাপোর্ট দেওয়ার মতো একজন লোক নাই। কেউ একজন নাই যেটাকে বলবে আসো তোমাকে আমি আগলে রাখি, অথবা তোমার জন্য আমাকে মেরে তারপর তোমাকে মারতে হবে, এই কথা বলার লোক ছিল না এখানে কেউ। অথবা তিনি বুঝেছেন যে যেখানে গেলে তাকে আগলে রাখা হবে, ভাই আগলে রাখা হবে। যখন দেখবে যে এখানে তাকে আগলে রাখার জন্য কেউ নাই, তখনই তো সে ভাববে যে আমি তো কোথায় যাব। এই কোথায় যাব সিদ্ধান্তটা কখন আসছে? যখন উনি বুঝতে পারছেন যে আমার তো ওখানে কেউ নাই। তারপরে বুঝছেন যে কোথায় যাব, যাওয়ারও দেখবো তো সারা এই এত বড় পৃথিবীতে একটা জায়গায় আছে, ওখানে গেছেন। তো ওনারাও দেখছে এত ভরসা আমার ওপর করছে, তো দেখি তো হবে না রে ভাই, এটা সম্ভব না, এটা সম্ভব না। এটা রিয়েলিটিকে মানতে হবে, বাস্তবতাকে মানতে হবে। কেন এইভাবে তারা থাকে আমি বুঝি না কিছু। আমি যেটা একজন সাধারণ মানুষ হিসেবে বলতেছি, এরা হয় না ভাই। আমি দু একজনের সঙ্গে আলাপ করছি, অনেকে বলছে এই গভর্নমেন্ট পারতেছে না, হ্যান করতেছে না, ত্যান করতেছে না, সব বলতেছে। আবার বলতেছে এদের টাইট করার জন্য ওইরকম শেখ হাসিনার মতো শক্ত লোক দরকার ছিল, এগুলো। তখন যেন আমরা বলি তাহলে কি ওনাকে আপনার চান? না না না, তখন প্রথম এটা বলে না না না, তুলনা করার সময় বলে যে এরা পারতেছে না, কিন্তু ওইটা বলে না যে তাকে আবার ব্যাক করো। এটা রিয়েলিটি। সুযোগ বুঝে সবাই যার যার মতো ক্ষমতা প্রয়োগ করতেছে, এবং তারা ভুলে যাচ্ছে যে এই দিনটাই দিন না, যে জিনিসটা নাকি আওয়ামী লীগ ভুলে গেছিল। আওয়ামী লীগ মনে করেছিল এই দিনে কখনো শেষ হবে না, এরাও মনে করতেছে এই দিনে কখনো শেষ হবে না। যা ইচ্ছে তাই করতেছে। কেন করতেছে? উপদেষ্টারা করতেছে। সবাই যদি খারিজ হয়ে যায়, সবাই যদি মুক্তি পেয়ে যায়, তাহলে কি এটা প্রমাণিত হলো যে ওই দিন ওখানে কেউ মরে নাই? আইবুর রহমানকে ডায়রিয়াতে মারা গেছে নাকি? আমরা 21শে আগস্টে, মাসুদ কামাল আপনার কাছে একটু আসে, 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলার যে দণ্ডপ্রাপ্ত সব আসামি খালাস পেয়েছে, বিচারিক আদালতের রায় অবৈধ বলেছে হাইকোর্ট। তো 21শে আগস্ট নিয়ে তো অনেক কাহিনী আছে, সেটা আপনি জানেন। শেষ পর্যন্ত যে আজকে যে রায় হলো সেটা নিয়ে আপনার অবজারভেশন শুনবো। সেই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এটার মাধ্যমে প্রমাণিত হয় যে তারেক রহমানের বিরুদ্ধে যত মামলা ছিল সব ষড়যন্ত্রমূলক মামলা। দেখেন এই দুটা কিন্তু দুই ধরনের, দুইটাকে এক করে দেখা কোনো আমি মনে করি ঠিক না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন, উনি অতি সরলীকৃত একটা মন্তব্য করেছেন। 21শে আগস্টে যে রায়টা হয়েছে, আপনাকে রায়টা দেখতে হবে হাইকোর্ট কেন এই রায়টাকে করেছে, ভেবে দিয়েছে। সে বলছে যে এই মামলাটা ওই আদালতের যেভাবে তারা দ্বিতীয়বার তদন্ত চেয়েছে এবং ওখানে দিয়ে ওই তদন্ত রিপোর্টে দেওয়ার কথা ছিল ম্যাজিস্ট্রেট কোর্টে, তো ওই কোর্টে দেওয়াটা এটা ওইভাবে এটা মানে আপনার সিস্টেমেটিক প্রবলেম, মানে এরর ছিল, যে কারণে ওদের এখতিয়ারই নেই এই মামলার বিচার করার। এই পয়েন্টে এই মামলাটা তারা খারিজ করে দিছে। এখন তার মানে ঘটনা কি ঘটে নাই? 21শে আগস্ট কি বোম ফুটে নাই? ওখানে কি গ্রেনেড ফুটে নাই? সবাই যদি খারিজ হয়ে যায়, সবাই যদি মুক্তি পেয়ে যায়, তাহলে কি এটা প্রমাণিত হলো যে ওই জন্য ওখানে কেউ মরে নাই? আইবুর রহমান কি ডায়রিয়াতে মারা গেছে নাকি? আইবুর রহমান কিন্তু গ্রেনেড খাইয়ে মারা গেছে। তো এখন ওই যে 23 জন মারা গেছে, 300 জন আহত হয়েছে, সবই তো সত্য। এবং এর চেয়ে নৃশংস,
এর চেয়ে নির্মম কোনো ঘটনা তো ঘটতে পারে না। আপনি ভাবেন তো, আপনি পারবেন? আপনাকে দেবে 1 কোটি টাকাও দেই যে আপনি বাসা, আপনি বিল্ডিংয়ের ছাদ দেখেছেন নিচে 20 জন লোক আছে, একটা ইট দিলাম যে ওই লোকগুলো মাথার উপরে ফেলান, আপনি ফেলাতে পারবেন? পারবেন না। যে কার মাথায় পড়ে? আর ওরা এখানে এই 1000-10 লোকের মধ্যে গ্রেনেড ফেলেছে, মানে এর চেয়ে ভয়ঙ্কর কিছু হয় না। ঘটনা তো ঘটেছে। এখন এইটা আপনার সিস্টেমেটিক এররের কারণে এই মামলাটা উনি খারিজ করে দিয়েছেন। তাহলে পাবলিকের কাছে মেসেজটা কি যাচ্ছে? যে মেসেজটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেওয়ার চেষ্টা করছেন যে এতে প্রমাণিত হয় যে ওনারা সবাই নির্দোষ, হয় না। তাহলে এখন কি হবে? এখন কী হবে আমি বলতে পারবো না। আমার মনে হয় এই মামলা তো হতে হবে, হওয়া উচিত, তো একটু সুবিচার হতে হবে না? যে লোকগুলি মারা গেছে, ভাই কে মারছে? তার শত্রু পক্ষ মারছে না মিত্র পক্ষ মারছে? দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হলো মারা হয়েছে কিনা। মারা তো হয়েছে, তো যারা মারা গেছে, যারা আহত হয়েছে, তারা কি বিচার পাবে না? এই বিচার কে নিশ্চিত করবে? রাষ্ট্র নিশ্চিত করবে। এটা তো রাষ্ট্রের দায়িত্ব। আপনি হাইপোথেটিক্যালি ধরেন যে ডক্টর ইউনূস নাই, এখনো হাসিনা সরকার আছে, এই রায় কিরকম হইতো না তো রে ভাই? এটা তো বুঝেন আপনি, হইতো না। 21 তারিখে যখন বললো যে এই ডেথ রেফারেন্সের শুনানি শেষ, যে কোনো সময় রায় দেওয়া হবে, আমি ওই দিনের আজকে বসে বসে পড়তেছিলাম। 21 তারিখে যখন শুনানি শেষ হয়ে গেলো, প্রথম আলো তো ওই নিউজটা আসছে, আমি ওই নিউজটা পড়তেছিলাম। প্রথম আলো ওই নিউজের নিচে 32টার মতো কমেন্ট আছে ওই দিনের ডেটেই, এবং 21 তারিখে লোকে কমেন্ট করতেছে সবাই মুক্তি পেয়ে যাবে। তার মানে কি এই মানুষগুলি কি গণক না? এই মানুষগুলির মধ্যে এক ধরনের পারসেপশন তৈরি হয়েছে যে সরকার চেঞ্জ হলে আমাদের বিচার বিভাগ এরকম হয়ে যায়। এই যে পিপলস পারসেপশন, এটার উপর ডিপেন্ড করা যাবে না, বাট এটাকে আপনি ইগনোর করতে পারবেন না। দিস রিয়েলিটি। তো এখন সেই পারসেপশন তো সত্য হচ্ছে। এখন যে ওই মন্তব্যটা, যারা ওই মন্তব্যটা, একজন জন, আমি 4-5 জন পেয়েছি যারা মন্তব্য করছে, যারা ওই মন্তব্যগুলি করছেন তারা কি আইনের এত মারপেস বুঝেন না তো? আপনি যদি আপনি আইনের দিক দিয়ে ধরেন, যে ইস্যু, যে পয়েন্টে উনি এটা খারিজ করে দিয়েছেন, পয়েন্ট ইজ ওকে, ভ্যালিড পয়েন্ট, কিন্তু যে ওই মামলাটা ওখানে যাওয়ারই কথাটা ওই জায়গায় যাবে, ওই জায়গায় গেছে, অতএব এটা হবে না। একদিক থেকে তো ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে ঘটনাটা ঘটে নাই, তার মানে এটাও নয় যে এখানে কেউ অপরাধী না। আমার বাংলাদেশের জনগণ খুব একটা প্রতিশোধ পরায়ণ নয়, অন্তত এই বিগত 1 সপ্তাহ ধরে যে ঘটনাগুলো ঘটছে আমরা সেটি বলতে পারি। অন্তত পক্ষে যে ফ্যাসিস্ট সরকার প্রধান তিনি যেরকম প্রতিশোধ পরায়ণ ছিলেন সেরকম তো একেবারেই নয়। কিন্তু সে কারণে আসলে বারবার আমরা সুযোগ দিচ্ছি, বারবার আমাদের নানান রকম বিশৃঙ্খলা, সংঘাত, সহিংসতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। কি বাংলাদেশের মানুষ খুব একটা প্রতিশোধ পরায়ণ নয়, এই তথ্যটা আপনি কোথায় পেলেন? বাংলাদেশের মানুষ, হয়তো আপনি বলতে পারেন যে গ্রামের মানুষ, মাস পিপুল প্রতিশোধ পরায়ণ নয়, কিন্তু বাংলাদেশের পলিটিশিয়ান এরা প্রতিশোধ পরায়ণ নয়। আওয়ামী লীগ কি গত 15 বছর প্রতিশোধ পরায়ণতা দেখায়নি? আমি তাদের উদাহরণ দিয়ে বলেছি, তারা যতখানি প্রতিশোধ পরায়ণ, এখন হয়তো আমরা তার থেকে আওয়ামী লীগের লোক যারা ছিল তারা কি বাংলাদেশের লোক না? তারা বাংলাদেশের লোক। এবং আওয়ামী লীগের পতনের পর, আওয়ামী লীগ যখন নাকি নাই বলা যায়, তখন কি প্রতিশোধ পরায়ণতা আমরা দেখছি না? আওয়ামী লীগ হলে এই ট্যাগিং যেটা হচ্ছে, স্বৈরাচারের দোসর, তারে ধরো তারে মারো, স্কুলের স্টুডেন্টরা যে কলেজের প্রিন্সিপালকে ঘাড় ধরে নামিয়ে দিচ্ছে, এটা কি প্রতিশোধ পরায়ণতা নয়? সব জায়গায় কি সব প্রিন্সিপালকে নামানো হচ্ছে তার স্বৈরাচারের সঙ্গে থাকার কারণে, নাকি কোনো এক সময় হয়তো কোনো স্টুডেন্ট নেতাকে সে তার মানে অন্যায্য সুবিধাটা দেয় নাই, এই জন্য হতে পারে। স্টুডেন্টরা এককভাবে বিচার করছে, এরে ধরতেছে, তারে মারতেছে, তার ওখান থেকে নামাই দিচ্ছে, তারে ধরতে, এগুলি কি প্রতিশোধ পরায়ণতা নয়? যারা করতেছে স্বৈরাচারের দোষর হিসাবে ট্যাগ দিয়ে যাকে তারা করতেছে, সেই লোকটা কি বাংলাদেশের নাগরিক না? তো এগুলি অনেক কিছু হচ্ছে। এখন যেটা হচ্ছে ভাই, এটা আমি পছন্দ করি না, এটা আমি একদমই পছন্দ করি না। আওয়ামী লীগ আমলে দেখেছি দেশটাকে বিভক্ত করতে, এখন দেখছি আবার দেশটাকে বিভক্ত করতে। এখানে আমাদের সাংবাদিকদের মধ্যে কি হচ্ছে? 200-300 লোকের আপনি অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দিচ্ছেন কেন? এটা কি প্রতিশোধ পরায়ণতা নয়? প্রেস ক্লাবে কি দেখতেছি, মানে 40 জন 50 জন লোক এখন প্রেস ক্লাবে মেম্বারশিপ বাতিল করে দিচ্ছেন কেন? এটা কি প্রতিশোধ পরায়ণতা নয়? যারা এগুলি করছে তারা এতদিন তো বিড়ালের মতো মিউ মিউ করতো, হঠাৎ করে তারা সবাই সিংহ হয়ে গেছে। এগুলি কি ভাই? এটাকে কোনো স্বাভাবিক অবস্থা বলা যায় না। সুযোগ বুঝে সবাই আসলে তাদের ক্ষমতা সদ্ব্যবহার করতে চান বাংলাদেশে। সুযোগ বুঝে সবাই যার যার মতো ক্ষমতা প্রয়োগ করতেছে, এবং তারা ভুলে যাচ্ছে যে এই দিনটাই দিন না যে জিনিসটা নাকি আওয়ামী লীগ ভুলে গেছিল।
আওয়ামী লীগ মনে করছিল এই দিনে কখনো শেষ হবে না, এরাও মনে করতেছে এই দিনে কখনো শেষ হবে না।